নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মমতার দিনলিপি। আজকে বাংলার বার্তার এই প্রতিবেদনে নির্দিষ্ট কিছু তথ্য আপনাদের কাছে দেবো, বিশ্লেষণ করব এবং যা তথাকথিত বাংলার ইলেকট্রনিক মিডিয়া যা নিয়ে কথা বলেন আমার মনে হয়েছে আজকে কথা বলা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, 5 দশকের রাজনীতিবিদ, একাধিকবার সাংসদ, 3বারের বিধায়ক এবং 3বারের এ রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি দিন কাটাচ্ছেন কীভাবে? কখনো খোঁজ নিয়েছেন আপনারা? কেউ খোঁজ নিয়েছেন কোনোভাবে? একটু জানার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে এই মুহূর্তে সময় কাটাচ্ছেন? তিনি কি দেখছেন বাংলার বার্তার এই বিশেষ প্রতিবেদন? সে কৌতূহলটা রেখেই আজকের এই প্রতিবেদন পেশ করছি। শেষ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে দেখা গিয়েছিল দুবার। একবার দেখা গিয়েছিল সাখওয়াত মেমোরিয়াল হাই স্কুলে, যেদিন 4 তারিখ ভোট গণনা হচ্ছে ভবানীপুরে। তিনি বুঝতে পারছেন তিনি হেরে যাচ্ছেন, একটা নাটক করে বেরিয়ে আসছেন এবং বেরোনোর সময় যখন তার কনভয়ে বেরিয়ে যাচ্ছে সাখওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল থেকে, তখন চোর 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 বলে স্লোগান, এবং তিনি পরাজিত হচ্ছেন ভবানীপুরের মাটিতে। এই বার্তা নিয়ে ঢুকেছিলেন ভবানীপুরের নিজের কালীঘাটের নিজের 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। তারপর একবার মাত্র দেখা গিয়েছিল, সেটাও গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। সেজে গুজে কলকাতা হাইকোর্টে আদালত আইনজীবীদের ড্রেস পরে গিয়ে সওয়াল করার চেষ্টা করেছেন, কিন্তু সেখানেও চোর 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 স্লোগান শুনে একটা নাটক করে শেষ পর্যন্ত কোনো ক্রমে বাড়ি ফিরেছেন। আমি ভাবার চেষ্টা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম, 5 দশকের একজন রাজনীতিবিদ শেষ কবে প্রায় টানা 20 দিন স্বেচ্ছায় গৃহবন্দী থেকেছেন। আমি হাইকোর্টের ওই যাওয়াটাকে ছেড়ে দিচ্ছি, তার কারণ অফিসিয়ালি তিনি প্র্যাকটিক্যালি হাইকোর্টে গিয়েছিলেন ঠিকই, কিন্তু 4 তারিখ থেকে 24 তারিখ, 4 তারিখ সাখওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলে তাকে দেখা গিয়েছিল, তিনি অফিসিয়ালি বেরিয়ে যাচ্ছেন। কিন্তু তারপর 24 তারিখ আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথায় দেখা গেছে, কিভাবে রয়েছেন, কি করছেন, তার দিন কিভাবে কাটছে। আপাত মস্তক একজন মানুষ যার ভেতরে সম্পূর্ণ ইগো টকবক করে ফুটে। এটা বললে অতিশয়োক্তি হবে না, এটা কথাটা বলেই বলছি। সেই ভদ্রমহিলা 4 দেওয়ালের মধ্যে কি করছেন? মাঝে মাঝে কাউন্সিলরদের ডেকে বৈঠক করছেন। অভিষেকের বাড়িতে 17খানা নোটিশ গেছে কি করে, ববিকে ভৎসনা করছেন, সেসব ঘটনা ঘটছে। সব 136 জন কাউন্সিলরের মধ্যে 110 জনের বেশি আসছেন না, 26 জন কাউন্সিলর তার কথা শুনছেন না। বিধায়কদের ডাকছেন, সমস্ত বিধায়ক আসছেন না, পরাজিত বিধায়কদের ডাকছেন, ডেকে অনেক কথা বলছেন, কিন্তু শেষ পর্যন্ত পরাজিত যারা বিধায়ক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাঁরাও শেষ পর্যন্ত আর 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যাচ্ছে না। ওদিকে কুণাল বিদ্রোহী হচ্ছেন, ববি হাকিম কায়দা করে খেলে দিচ্ছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেদিনের যোগী, সেও শুভেন্দু অধিকারীর সঙ্গে ফটো ফ্রেমে দিল্লিতে ফটো ফ্রেমে বন্দী হচ্ছেন। এসব কিছু তো বাড়িতে বসে দেখছেন যে শেষ পর্যন্ত তার শখের সাম্রাজ্য তিল তিল করে ভেঙে পড়ে যাচ্ছে। কিন্তু তার থেকেও আমার কাছে খালি বারবার মনে হচ্ছে যে তিনি কি টিভি দেখছেন না, তিনি কি খবরের কাগজ পড়ছেন না, নিশ্চিতভাবে সংবাদপত্র পৌঁছচ্ছেন পড়েন, এবং ইলেকট্রনিক মিডিয়ার সমস্ত সংবাদ মাধ্যমে কে কী বলছে, কে কী করছে, সেগুলো তিনি নিশ্চিতভাবে দেখেন। তিনি কি দেখছেন না শুভেন্দু অধিকারীর গতি? 4 তারিখ রেজাল্ট বেরোলো, 9 তারিখ শপথ নিলেন, 11 তারিখ থেকে কাজ শুরু করলেন, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 13 দিনে একটা মানুষ কীভাবে ছুটতে পারেন নিশ্চিতভাবে তো দেখছেন, ফলো করছেন। হাতে তো মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট, সেটাও তো প্রতিনিয়ত ঘাঁটেন। নিশ্চিতভাবে দেখছেন যে একটা মানুষ সকালবেলা পৌঁছে যাচ্ছেন নর্থ বেঙ্গলে, প্রশাসনিক বৈঠক করছেন, উত্তরকন্যায় রাজনৈতিক ঘরোয়া মিটিং করছেন, করে প্রশাসনিক সভা করে ফিরে আসছেন, এসে কলকাতায় নবান্নে বসে একদিনে 27 কিলোমিটার বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি হস্তান্তর করছেন। চোখের সামনে তো দেখছেন একজন মানুষ সকালবেলা বেরিয়ে বেলুড় মঠে সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাৎ করে, প্রণাম করে, পুজো দিয়ে সেখান থেকে শটান বেরিয়ে যাচ্ছেন এতে নিশ্চিতভাবে সরাসরি পৌঁছে যাচ্ছেন হাওড়ায়, এবং হাওড়ায় প্রশাসনিক সভা করছেন। সেখানে হাওড়ার নির্বাচন খুব দ্রুত ঘোষণা করার প্রত্যয় ঘোষণা করছেন, এবং একাধিক ঘোষণা করে সেখান থেকে পৌঁছে যাচ্ছেন অন্ডালে, বিমানে করে পৌঁছে যাচ্ছেন। সেই অন্ডাল এয়ারপোর্ট থেকে চলে যাচ্ছেন দুর্গাপুর, সেখানে প্রশাসনিক সভা করছেন, সেখানে প্রেস কনফারেন্স করছেন। তারপর অন্ডাল থেকে দৌড়চ্ছেন দিল্লিতে গিয়ে সন্ধেবেলা পৌঁছচ্ছেন, রাত্রিবেলা গভীর রাতে অমিত শাহর সঙ্গে টানা লাগাতার 1 ঘন্টা মিটিং করছেন।
করে পরের দিনই চলে যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রীর কাছে, চলে যাচ্ছেন উপরাষ্ট্রপতির কাছে, চলে যাচ্ছেন রাষ্ট্রপতির কাছে, শেষ পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন, নীতিন নবীন সহ সমস্ত রাজনৈতিক বিজেপির সর্বোচ্চ স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করে মাঝরাতে প্র্যাকটিক্যালি ফিরে আসছেন কলকাতায়। এই গতি কি মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন না? দেখে তার অনুভূতিটা কী হচ্ছেন? জ্বলছেন নিশ্চয়ই, টকবক করে ফুটছেন নিশ্চয়ই, কিন্তু কিছু করার নেই। তিনি আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি হয়েও আজকে 20 দিনের ওপর প্রায় স্বেচ্ছায় নয় কর্মদোষে গৃহবন্দী হয়েছেন। অনেক পাপ করলে একজন মানুষের এইভাবেই হয়তো প্রায়শ্চিত্ততা করতে হয়। তিনি কি বুঝছেন না? না বুঝেও না বোঝার ভান করছেন। কেন বেরোচ্ছেন না? 4 তারিখ রেজাল্ট বেরিয়েছে, 21 তারিখ ফলতায় নির্বাচন ছিল, যেতে পারতেন না ফলতায়? তার সাদের জাহাঙ্গীর হয়ে একটা নির্বাচনী প্রচার করতে গেলেন না কেন? অভিষেক গেলেন না, তিনিও গেলেন না। কেন গেলেন না? কিসের জন্য গেলেন না? নির্বাচনী প্রচারে তো একটা ঝড় তুলতে পারতেন, একটা মেগা ফিল্ড র্যালি করতে পারতেন, করলেন না কেন? জাহাঙ্গীরের হয়ে প্রশ্ন থাকছে, প্রশ্ন উঠছে, আমি প্রশ্ন করছি না। তার দলের সেদিনের যোগী ঋতব্রত প্রশ্ন করে বসছেন যে তাঁর হয়ে কেন প্রচারটা হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় দিন কাটছে কীভাবে? আমি এইগুলো নিয়ে খালি ভাবছিলাম যে ভেবেই বা করবো কী? কেন তিনি তো তাঁর জায়গায় রয়েছেন, তিনি তো চোখের সামনে দেখছেন যে শুভেন্দু অধিকারী যে আয়ুষ্মান ভারতকে তিনি বন্ধ করে রেখেছেন, দিনের পর দিন এই বাংলার মানুষকে প্রতারিত করেছেন। বাংলার অসংখ্য মানুষ যারা বাংলার বাইরে পরিযায়ী বাঙালি হয়ে থাকেন, তাঁদের জীবনে পর্যন্ত দুঃখ কষ্ট যন্ত্রণা নামিয়ে এনেছেন আয়ুষ্মান ভারত চালু করতে না দিয়ে। সেই শুভেন্দু অধিকারী একদিনে দিল্লি সফরের পর আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি ঠিক তার আগের দিন ভার্চুয়াল মিট করলেন জেপি নাড্ডার সঙ্গে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে, এবং সেখান থেকে 3,505 কোটি টাকা 3,505 কোটি টাকার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কাছে আয়ুষ্মান ভারত এবং স্বাস্থ্যক্ষেত্রের আদায় করলেন। এবং সেখানে 527 কোটি টাকা গতকালই রাজ্যের অ্যাকাউন্টে ঢুকে গেল। 527 কোটি টাকা ঢুকে গেল। 3,505 কোটি টাকার অ্যাসিওরেন্স ফাইনাল করলেন। এবং জেপি নাড্ডা বলেন যে 21, 22, 23 কোনো দিন ইউটিলাইজেশন সার্টিফিকেট পশ্চিমবঙ্গ সরকার দেয়নি, এবং কথা দেওয়া হলো এই রাজ্য সরকার খুব দ্রুত সম্ভবত 30শে জুনের মধ্যে সেই ইউটিলাইজেশন সার্টিফিকেট পৌঁছে দেবেন এবং বাকি টাকা খুব দ্রুত পশ্চিমবঙ্গ সরকার পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে দেখে শুনছেন যে জুন মাস থেকে এ রাজ্যে চালু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, প্রত্যেকে 3,000 টাকা করে মহিলারা পাবেন, এবং তার সঙ্গে বাসে ভ্রমণের জন্য নির্দিষ্টভাবে অনুমতিটাও এই রাজ্যের মহিলারা পাবেন, যে মহিলাদের জন্য 1,500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে জাল বিছিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঢেলে ভোট দেবেন মহিলারা এটা ভেবেও কিন্তু শেষ পর্যন্ত সব মহিলা মমতাকে ভোট দেননি। তিনিই দেখছেন যে শুভেন্দু অধিকারী তিনি সমস্ত বাসে মহিলাদের বিনা অর্থে ভ্রমণ এবং তার সঙ্গে 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার সিদ্ধান্ত ঘোষণা করলেন এবং চালু করলেন। 1 জুন থেকেই সেটা চালু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বসে দেখছেন যে জুলাই মাস থেকে এ রাজ্যের প্রায় 6 কোটি মানুষ আয়ুষ্মান ভারত কার্ডটা পাবেন ঘোষণা করছেন শুভেন্দু অধিকারী গতকাল জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর। চোখের সামনে দেখছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘক্ষণ তার সঙ্গে আলোচনা করছেন কোন কোন শিল্পপতিকে কীভাবে পশ্চিমবঙ্গের মাটিতে আনা যায়। অনেক কিছু শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যেখান থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যন্ত্রণা বাড়ছে তার একটা ছোট উদাহরণ দিই। গতকাল যখন এই প্রতিবেদনের প্রস্তুতি নিচ্ছে অনেক রাতে খবর এলো যে তৃণমূল কংগ্রেসের তপসিয়ার ভবন তৈরি হচ্ছে বলে যে পার্টি অফিসটা 5তলা বিল্ডিংয়ে পার্টি অফিসটা স্থানান্তরিত হয়েছিল বাইপাসের ধারে, সেখান থেকেও তার মালিক বলেছেন এবারে উঠে যান, হয়ে গেছে 4 বছর হয়ে গেছে, এবার চলে যান। এবং শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে 2 মাসের নোটিশ দিয়েছে, সেই ভবনটি শেষ পর্যন্ত ছেড়ে দিতে হচ্ছে। মমতা শুনছেন বাড়িতে বসে যে একটা পার্টি অফিসও আর মালিকপক্ষ আমাদের হাতে রাখতে সাহস করছে না। যিনি ভাড়া দিয়েছিলেন তিনি আদতে একজন রাজ্য সরকারের ডেকোরেটর ছিলেন, তিনিও আর সাহস করছেন না তৃণমূল কংগ্রেস প্রায় উঠে যাওয়া একটি দলকে ওই 5তলা বিল্ডিংটা ছেড়ে রাখতে। এসব টুকরো টুকরো ঘটনা ঘটছে চোখের সামনে দেখছেন। তার স্বাদের অরূপ বিশ্বাস কোনো বিদ্রোহী হচ্ছেন না, বিক্ষোভ দেখাচ্ছেন না, মমতার হয়ে বা অভিষেকের হয়ে বেশি কথা বলছেন না, উল্টে তার শিষ্য জনৈক কোহিনূর তিনি আবার বিদ্রোহী হয়ে অভিষেকের বিরুদ্ধে কথা বলছেন। এসব তো দেখছেন বাড়িতে বসে বসে, শুনছেন, বুঝছেন। অরূপ বিশ্বাসকে অচিরেই মেসি কাণ্ডে শেষ পর্যন্ত বিধাননগর পুলিশ ডেকে পাঠাবে। চোখের সামনে দেখছেন যে পরমব্রতকে দেউচা পাচামির প্রধান করেছেন, সেই পরমব্রতর একটি
2021-এর টুইট নিয়ে এফআইআর হচ্ছে এবং শেষ পর্যন্ত সেই এফআইআরের ভিত্তিতে গতকাল স্বস্তিকা মুখোপাধ্যায়কে 1 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চোখের সামনে দেখছেন তার একের পর এক স্বাদের কাউন্সিলর যাদের দিয়ে তোলাবাজি করাতেন, চুরি করাতেন, জেলে যাচ্ছে। সুদীপ পল্লে বেহালার 121 না 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ধরে নিয়ে গেল পুলিশ, কিচ্ছু করেনি। বিধাননগরে 4 জন পুলিশকে, 4 জন কাউন্সিলরকে পাকড়াও করে নিয়ে গেছে। তাঁরই হাতে গড়া পুলিশ বাহিনী, হাতে গড়া বলবো না, তাঁরই পরিচালিত পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী তাঁরই কাউন্সিলরদের তুলে নিয়ে যাচ্ছে। একের পর এই সব ঘটনা যখন ঘটছে আমার খালি মনে হচ্ছে যে কোনটা থেকে তাকে বেশি যন্ত্রণা দিচ্ছে। আমি প্রথমেই বলি কোনটা তাকে সব থেকে বেশি যন্ত্রণা দিচ্ছে। সব থেকে বেশি তাকে যন্ত্রণা দিচ্ছে যাদের সম্বন্ধে খড়গহস্ত হয়েছিলেন নির্বাচনের আগে, মনে আছে? মনোজ আগরওয়াল সম্বন্ধে। আপনার সম্বন্ধে অনেক কিছু জানি, আমি কিন্তু ঠিক সময় ফাঁস করে দেবো ভয় দেখিয়েছিলেন। সেই মনোজ আগরওয়াল চিফ ইলেকটোরাল অফিসার হিসেবে নির্বিঘ্নে মৃত্যুহীন একটা নির্বাচন সংগঠিত করে দেখিয়েছেন এবং যাকে গুপ্ত শত্রু বলেছিলেন সুব্রত গুপ্ত, অত্যন্ত মেধাবী সেই আইএস অফিসার, অল ইন্ডিয়া র্যাঙ্কে যিনি 4র্থ হয়েছেন সম্ভবত 2019 মানে র্যাঙ্ক করেছিলেন অল ইন্ডিয়া আইএস পরীক্ষায়, ইউপিএসসি পরীক্ষায় ক্র্যাক করেছিলেন। সেই সুব্রত গুপ্তকে তিনি চিফ সেক্রেটারি করেননি। সেই সুব্রত গুপ্ত রিটায়ারমেন্টের পর নির্বাচন কমিশন তাকে ডেকে নিয়েছিল এসআইআর এর স্পেশাল রোল অবজারভার হিসেবে, পরবর্তীকালে তাঁকে দিয়েছিলেন রাজ্যের স্পেশাল ইলেকশন অবজারভার হিসেবে। সেখান থেকেই সেই মানুষটিকে শুভেন্দু অধিকারী নিয়ে চলে এলেন মূল পরামর্শদাতা হিসেবে, নবান্নে তাকে বসালেন সেই সুব্রত গুপ্ত, যাকে গুপ্ত শত্রু হিসেবে চিহ্নিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখছেন সেই সুব্রত গুপ্ত অসামান্য দক্ষতায় এই মুহূর্তে সরকারের অন্যতম চালিকা শক্তি হয়েছেন। যে মনোজ আগরওয়ালকে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করেছিলেন চিফ সেক্রেটারি হয়ে, সেই মনোজ আগরওয়াল এই মুহূর্তে দাঁড়িয়েছে, সব সিদ্ধান্ত নিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো দেখছেন, কিছু করার নেই। তার স্বাদের মন্ত্রী ও সুজিত, যার পুজো উদ্বোধন করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রীভূমির পুজো, সেই সুজিত বোসকে ঘাড় ধরে পুলিশ তুলে নিয়ে গেল। দেখছেন তো বসে, বাড়ি থেকে বসে টিভিটা চালান নিশ্চিতভাবে। কী করবেন? কতক্ষণ আর নেতাদের কথা বলবেন, কতক্ষণ আর ওর সঙ্গে কথা বলবেন? চিফ সেক্রেটারিকেও নির্দেশ দিতে পারছেন না, কোনো পুলিশকেও নির্দেশ দিতে পারছেন না। বাড়ি থেকে বসে টিভির চ্যানেল তার খোলা থাকে ঘরে, শুনেছি তো, সেখান থেকে বসে দেখছেন সুজিত গ্রেফতার হয়ে গেল। অরূপ হয়তো ডাক পাবে। শান্তনু সিনহা বিশ্বাস, যে আমার প্রতিদিন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো কালীঘাট থানা থেকে এসে, 9 বছর যাকে আমি কালীঘাট থানায় ওসি করে রেখে দিয়েছিলাম, অ্যাসিস্ট্যান্ট কমিশনার করে রেখেছিলাম, ডেপুটি কমিশনার করে রেখেছিলাম, এক্সটেনশন দিয়েছিলাম, মা বলে ডাকতেন প্রকাশ্য সভায়, পুলিশ ওয়েলফেয়ার বোর্ড করে কত পুলিশ কর্মচারীকে টাইট দিয়েছিলেন আমার ইচ্ছা অনুসারে, ভাইপোর ইচ্ছা অনুসারে। সেই শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা গিয়ে লাথি মেরে ভাঙছে কাঁদিতে, আর তাকে ঘাট ধরে ইতিমধ্যে গ্রেফতার করে নিয়ে গেছেন সেই শান্তনু সিনহা বিশ্বাসকে। চোখের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় টিভির পর্দাতে এগুলো দেখছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাইপো তার 17টা প্রপার্টিতে কলকাতা কর্পোরেশন, ববি হাকিমের কর্পোরেশন নোটিশ ধরাচ্ছে, অবৈধ কনস্ট্রাকশনগুলো ভেঙে ফেলুন অথবা কাগজপত্র নিয়ে হাজির হন, না হলে কিন্তু আমরা ভেঙে ফেলবো এবং তার পয়সা আপনাকে দিতে হবে। অভিষেক মমতা এগুলো দেখছেন। আনন্দবাজার পত্রিকা অনেক বিজ্ঞাপন দিয়ে যাকে ম্যানেজ করে অনেক দিন এসআইআর বিরোধিতার প্রচার চালিয়েছিলেন, তথাকথিত ধর্মনিরপেক্ষতার কোট ধর্মনিরপেক্ষতার বাণী বিতরণ করিয়ে 50-50 মানে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনটা আনন্দবাজারকে দিয়ে চালিয়েছেন। সেই আনন্দবাজার প্রথম পৃষ্ঠায় খবর করে দিল 43টা অভিষেকের সম্পত্তি, হাটে হাঁড়ি ভেঙে দিল আনন্দবাজার। দেখছেন তো, সকালবেলা খবরের কাগজ নিয়ে মমতা বাড়িতেও তো কাগজ পৌঁছচ্ছে, তিনি তো দেখছেন বসে বসে 20 দিনের স্বেচ্ছাবন্দি থাকা অবস্থায়। দেখছেন তো কাউন্সিলর বিধায়কগুলোর কেউ কথা শুনছে না, ডাকছি আসছে না, বলছি ওরা আয় তাদের কিছু জ্ঞান দেবো, আসছে না সবাই। দেখছেন ফিরাদ, কুণাল, ঋতব্রত সবাই বিদ্রোহ হচ্ছেন একে একে। দেখছেন সন্দীপ ঘোষ, যিনি আমার ভাঙা পাটা ভাঙেনি, তা সত্ত্বেও পাটা গিয়ে দ্রুত গিয়ে পিজিতে প্লাস্টার করে দিয়েছিল, সেই সন্দীপ ঘোষকে অনেক প্রোটেকশন দিয়েছিলাম। সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার জন্য ছাড়পত্র দিয়ে দিল রাজ্যপাল এবং রাজ্য সরকার। দেখছেন পিজি হসপিটাল, মণিময় বলে কথা বলতেন যে পিজি হসপিটালে, সেই পিজি হসপিটালে গিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী দীর্ঘ বৈঠক করলেন রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য দপ্তরে, স্বাস্থ্য হসপিটালগুলোর প্রধানদের সঙ্গে। দেখছেন ভবানী বর্মণী গিয়ে পাচ্ছেন, গার্ড অফ অনার পাচ্ছেন
শুভেন্দু অধিকারী এবং সেখানে গিয়ে সিদ্ধিনাথ গুপ্তা এবং অন্যান্য অফিসারদের নিয়ে ভবানী ভবনে বসে বৈঠক করতেন, যে ভবনকে ওই রাজীব কুমারকে দিয়ে দিনের পর দিন বিরোধীদের নিষ্পেষিত করার যন্ত্রটা চালাতেন মমতা। তো দেখছেন টিভিতে পর্দায় বসে শুভেন্দু অধিকারী গার্ড অফ অনার পাচ্ছেন, অভিবাদন পাচ্ছেন ওই পিজি হসপিটালে গিয়ে, পিজি হসপিটাল প্রথমে, তারপরে ওই ভবানী গিয়ে মিটিংটা করছেন। দেখছেন বেলুড় মঠের সন্ন্যাসীদের গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নতজানু হয়ে প্রণাম করছেন, চলে যাচ্ছেন ভারত সেবাশ্রম সংঘ, চলে যাচ্ছেন কালীঘাট মন্দিরে পুজো করছেন, চেতলা শীতলা মন্দির গিয়ে পুজো দিচ্ছেন, আর ভবানীপুরের ওপর দিয়ে ঐতিহাসিক সেই বিজয় মিছিল করছেন। সেখানে দাঁড়িয়ে ওই নন্দীগ্রামের দামাল ছেলে গানটা বাজিয়ে দিচ্ছেন শুভেন্দুর। দেখছেন তো বাড়ি থেকে বসে ছোট ছোট ডিজিটাল মাধ্যম প্ল্যাটফর্মে তো দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড্রয়েড ফোনটা দ্রুত ঘোরাতে জানেন, ঘোরাচ্ছেন এবং টিভির পর্দায় দেখছেন ইনস্টিটিউশনাল করাপশনের বিরুদ্ধে বিশ্বজিৎ বসুর মতো বিচারপতিকে বসাচ্ছেন, সঙ্গে জয়না রমনকে বসিয়ে দিচ্ছেন। দেখছেন মহিলাদের সুরক্ষার জন্য সমাপ্তি চ্যাটার্জির মতো বিচারককে নিয়ে আসছেন। দময়ন্তী সেন, যাকে আমি গ্যারেজ করে এসেছিলাম, সেই দময়ন্তী সেনকে বসিয়ে দিচ্ছেন। কষ্ট রাখার দায় বড় শক্ত, কিন্তু তাও মমতা দেখছেন চোখের সামনে বুলডোজার গিয়ে তিল জ্বলায়, স্বাদের ভোট ব্যাংকে বুলডোজার চলে যাচ্ছে। তারপর সেটা নিয়ে হাইকোর্টে গিয়ে একটু লড়াই করে কিছুটা প্রোটেকশন বামপন্থীরা যখন আদায় করে দিলেন, চোখের সামনে দেখলেন হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, বারাসাত, একের পর এক বুলডোজার চলছে। মানুষ খুশি হচ্ছে যখন পরিচ্ছন্ন একটা মুক্তির আবেশ মানুষ পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো দেখছেন আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, হাওড়া স্টেশনে তখনও সমস্ত বড় হোর্ডিংগুলোকে ওই বুলডোজার ভাঙছে, পরিচ্ছন্ন করছে, সেগুলো টুকরো দৃশ্য আমাদের কাছে আসছে। বেলেঘাটাতে দেখছেন যে কুণাল ঘোষ, আমার দলের নির্বাচিত বিধায়ক, সে কিনা ওই বিধান মেমোরিয়াল হসপিটালে, শিশু হসপিটালে সেখানকার রোগী কল্যাণ সমিতির সদস্যপদ গ্রহণ করে নিল এবং বলে দিল যে হ্যাঁ আমি সদস্য হিসেবে থাকবো, এবং তারপরে আবার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসটা বুলডোজার গতকাল রাতে গিয়ে ভেঙে দিল। এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে দেখছেন অভিষেকের বিরুদ্ধে FIR হচ্ছে এবং শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে গিয়ে অনেক লড়াই করে জামিন নিতে হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে বেইজ্জত হতে হচ্ছে। প্রধান সম্মানীয় বিচারপতি তিনি পর্যন্ত বলছেন যে একজন সাংসদের কীভাবে কথা বলা উচিত তাকে শেখাতে হবে। দেখছেন সরকারি কর্মচারীদের 30 তারিখ, যে সরকারি কর্মচারীদের সারমেয়র সঙ্গে তুলনা করতাম, সেই সরকারি কর্মচারীদের 30 তারিখ ডাকছেন, নবান্নে তাদের সঙ্গে বসছেন। দেখছেন অভয়াকাণ্ডে সিট গঠন হচ্ছে, দেখছেন এক্সটেনশনের মেয়াদ, আমি যাদের দিনের পর দিন যাদের দিয়ে সরকারের নোংরা কাজগুলো করিয়েছিলাম, বাধ্য করিয়েছিলাম, সেই 60-এর ওপরে এক্সটেনশন পাওয়া সরকারি অফিসারদের দ্বারা এক নোটিশে দ্রুত তাদের এর থেকে বার করে দিলেন, সরকারি ব্যবস্থা থেকে বার করে দিলেন। দেখছেন সুব্রত গুপ্ত, মনোজ আগরওয়ালার তাদের টিম সাজাচ্ছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে। দেখছেন BSFকে জমি 27 কিলোমিটার জমি একদিনে দিয়ে দিচ্ছেন, যে বর্ডার সিকিউরিটি ফোর্সকে জাতির শত্রু বলে চিহ্নিত করেছিলাম। মমতা তো দেখছেন টিভির পর্দায় বসে দেখছেন বাড়ির সামনে থেকে স্পেশাল প্রোটেকশন অভিষেকের উঠে যাচ্ছে এবং সেখান থেকে লোকজন টিটকিরি মারছে, টিপ্পনি মারছে, চোর বলে ডাকছেন। দেখছেন ব্রিগেডের শপথ, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, প্রধানমন্ত্রী আসছেন, 21টা রাজ্যে 20টা রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসছেন। কালীঘাট থেকে তার দূরত্ব কত, 3.5 কিলোমিটার, সেখানে দাঁড়িয়ে ওরকম মেগা র্যালি করে শুভেন্দু অধিকারী শপথ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মাত্র 13-14 দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের আস্থাটা অনেকটা তুলে নিয়েছেন। বামপন্থীরা তার প্রশংসা করছেন, এমনকি যারা তৃণমূল করতেন তারাও বলছেন এমনই তো মুখ্যমন্ত্রী চেয়েছিলাম, পাইনি, দুঃখের দুর্ভাগ্যের। সারা রাজ্য জুড়ে 1,500-এর উপর তোলাবাজকে গ্রেফতার করেছেন, মানুষ খুশি হচ্ছেন। তিনি তো জ্বলছেন, রাখছেন, কষ্ট পাচ্ছেন, কী করবেন, কিছু তো করার নেই। অমিত শাহকে মোটা ভাই বলেছিলাম, নরেন্দ্র মোদীকে যা পেরেছি বলেছি, আজ তো তার কিছু করার নেই। ইন্ডি জোটও শেষ, কি করবেন? কালীঘাটে 20 দিনের স্বেচ্ছাবন্দী জীবন দশার মধ্যে একদিন গিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ঘরে একটু নাটক অভিনয় মঞ্চস্থ করতে, সেখানেও চোর স্লোগান শুনে ফিরে আসতে হয়েছে। রাস্তায় বেরোতেও ভয় পাচ্ছেন এবং এবার বেরোলে লোকে চোর বলে আমাকেও তাড়া করবে। এই বাস্তবতায় আমি খালি ভাবছিলাম, আমি সমস্তটাই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় দরজা বন্ধ করা তার ছোট্ট কুঠুরিতে কিভাবে দিন কাটাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন। বলেছিলেন না সবাই আসবে, অখিলেশকে টেনে টুনে নিয়ে এসেছিলেন, রাহুল গান্ধী আসবেন, প্রিয়াঙ্কা গান্ধী আসবেন, উদ্ধব ঠাকরে আসবেন, কত কথা শুনেছিলাম, মনে আছে? 4 তারিখের পর যখন প্রেসের সামনে বিবৃতি দিচ্ছেন, কেউ আর এলেন না।
সবাই বুঝেছেন মুরত শেষ। আর শুভেন্দু অধিকারী যেভাবে রাজত্বটা চালাচ্ছেন গত 14 দিনে, যে রাজ্য শাসনটা করেছেন, বহু তৃণমূলের তারকারা বলছেন এই রাজ্য শাসনই বাংলাকে বাঁচাতে পারে। আমরা অনেক ক্ষতি করেছি, আর নয়, নেভার। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকেও, তার সভাতেও, তার ঘরোয়া সভাগুলোতেও তারা অ্যাটেন্ড করছেন না। মেজাজ হারাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রকাশ্যে আসছেন না। আমরা আশা করব তিনি প্রকাশ্যে আসবেন, নতজানু হয়ে বাংলার মানুষের কাছে বলবেন যা করেছি অন্যায় করেছি। তিনি বলবেন যে আমি বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি সমস্ত গ্রন্থাগারগুলোতে আমার লেখা আবোল তাবোল বইগুলোকে বার করে নিন, কেন আমি ওই বইগুলো লিখিনি। আমি বইগুলো দেশ পাবলিকেশনের কোনো একজন লেখককে দিয়ে লিখিয়েছি। আমি অন্যায় করেছি, অনেক পাপ করেছি, একটু বিশ্রাম চাই। শুভেন্দু, আমাকে একটু সম্মান দিস। সেই সম্মানটা আমি নিজেই নিজের কাছ থেকে হারিয়ে ফেলেছি। এভাবেই বোধহয় দিনলিপি চলছে, রচনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার 30B হরিশচাঁদ স্ট্রিটে।